নতুন পে স্কেল বাস্তবায়ন হলে আরেক দফা বাড়বে জীবনযাত্রার ব্যয় মনে করছে সিপিডি। খেলাপি ঋণের প্রকৃত তথ্য প্রকাশের আহ্বান। অর্থনীতি চাপে থাকলেও ভবিষ্যতে উচ্চ প্রবৃদ্ধির লক্ষ্য সরকারের। বিনিয়োগ চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যাপক সংস্কারের পরামর্শ। ইসলামী ব্যাংকের কিছু শাখায় 1 ঘন্টার কলম বিরতি, সেবা না দিলে ব্যবস্থা বলছে কর্তৃপক্ষ। প্রধান শাখার সামনে আজও বিক্ষোভ। অবশেষে বিএসইসির চেয়ারম্যান ও 4 কমিশনারের পদত্যাগ। নতুন চেয়ারম্যান হলেন মাসুদ খান। পুঁজিবাজারে মিশ্র প্রতিক্রিয়া। এবং কার্বন মুক্ত হওয়ার পথে হাঁটছে চট্টগ্রাম বন্দর। চ্যালেঞ্জ অর্থায়ন ও প্রযুক্তি ঘাটতি। বিশেষ উদ্যোগের পরামর্শ বিশেষজ্ঞদের। স্বাগত। শুরু করছি আজকের স্টার বিস্টোরে। সঙ্গে আছে তামসিদ আহমেদ। শিরোনাম দিচ্ছিলেন, এবারে বিস্তারিত খবর। নতুন পে স্কেল ঘোষণা হলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরেক দফা বাড়বে বলে মনে করছে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। অর্থনীতির পর্যালোচনা নিয়ে আয়োজিত অনুষ্ঠানে আরও বলা হয়, খেলাপি ঋণের সঠিক তথ্য প্রকাশ করতে হবে। ভঙ্গুর ব্যাংকিং ব্যবস্থা সংস্কার না হলে এবং রাজস্ব জটিলতা না কাটলে অর্থনীতিতে গতি আসবে না বলে মনে করে সিপিডি। অর্থনৈতিক টানাপোড়েন আর ব্যাংকিং খাতের চরম সংকটের মাঝেই আসছে নতুন বাজেট। তবে ঘাটতি মেটাতে ব্যাংক থেকে সরকারের অতিরিক্ত ঋণ নেয়া এবং শুল্ক জটিলতায় দিশেহারা বেসরকারি খাত। বিদায়ী অর্থবছরের অর্থনৈতিক পরিস্থিতির বহুমাত্রিক চ্যালেঞ্জ নিয়ে সিপিডি আয়োজিত সেমিনারে এসব কথা উঠে এসেছে। এতে সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেল বাস্তবায়নের নেতিবাচক দিক তুলে ধরা হয়। কতগুলো মন্ত্রণালয় আমরা জানি যে 10টা মন্ত্রণালয় থাকে উচ্চ, যেগুলো কিনা বেশি করে অ্যালোকেশন পেয়ে থাকে, সেগুলোর মধ্যেও আমরা দেখছি যে যারা আন্ডার পারফর্ম, তাদের যে বরাদ্দকৃত অর্থ সেগুলো খরচ করার ক্ষেত্রে সবচেয়ে নিচের দিকে রয়েছে। চলতি বছরের প্রথম 3 মাসে খেলাপি ঋণ বাড়ার কারণ হিসেবে ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন ও উচ্চ সুদকে দায়ী করেছে সিপিডি। ব্যাংক খাতের প্রকৃত সত্য উন্মোচনের দাবি সংস্থাটির। যে বিনিময় হার কমলে কিংবা এটা যদি কারেন্সি ডেপ্রিসিয়েশন হয়, এটা রপ্তানির জন্য ভালো, রপ্তানি আয় বাড়ে, কিন্তু আবার অন্যদিকে আমদানি ব্যয় বাড়ে। তো সেই প্রেক্ষিতে তখন যদি আমদানি ব্যয় বেড়ে যায়, এটার ফলে তখন হয়তো এনপিএল বাড়তে পারে। এ সময় বলা হয়, সরকার বাজেট ঘাটতি পূরণ করতে গিয়ে ব্যাংক থেকে ব্যাপক হারে ঋণ নেয় বেসরকারি খাত বঞ্চিত হচ্ছে। ক্রেডিট আপটেকের 5% গ্রোথের থেকেও বোঝা যায় ক্যাপিটাল মেশিনারিজের যে আমদানি বা ইন্টারমিডিয়েট যেসব ইনপুটস আছে সেগুলোর যে আমদানি, সেটা থেকেও কিন্তু বোঝা যাচ্ছে যে বিনিয়োগকারীরা এখনো পর্যন্ত আস্থা পান নাই। অর্থনীতি সচল রাখতে ব্যাংক ঋণে সরকারের লাগাম টেনে বেসরকারি খাতকে শ্বাস নেওয়ার সুযোগ দেওয়ার তাগিদ অর্থনীতিবিদদের। ফাহিম ইউসুফ, স্টার নিউজ, ঢাকা। এবার জানাবো বাজেট 2026-27 খবর। আগামী অর্থ বছরে অর্থনীতিতে গতি ফিরিয়ে 6.5% প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য সরকারের। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সরকার চায় 2034 সাল নাগাদ অর্থনীতিকে $1 ট্রিলিয়ন অর্থাৎ দ্বিগুণ করতে। অর্থনীতিবিদরা মনে করেন, 8 বছরে জিডিপি দ্বিগুণ করতে যে বিনিয়োগ লাগবে তার জন্য প্রয়োজন ব্যাপক সংস্কার। সতর্ক থাকতে হবে হাসিনা সরকারের মতো পরিসংখ্যান জালিয়াতির বিষয়েও। মুন্নাফ রশিদের রিপোর্ট। দুর্নীতি, অর্থপাচার, ব্যাংক লুট আর উচ্চ মূল্যস্ফীতির চাপে দুর্বল হওয়া অর্থনীতি উত্তরাধিকার সূত্রে পেয়েছে নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ পাওয়া বিএনপি সরকার। সেই দুর্বলতা আরও বাড়িয়েছে মধ্যপ্রাচ্য যুদ্ধের ফলে তৈরি হওয়া জ্বালানি সংকট। যদিও নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্য আছে সরকারের। অর্থ মন্ত্রণালয়ের এক প্রক্ষেপণ বলছে, চলতি অর্থবছরে দেশের মোট জিডিপি হবে $502 বিলিয়ন, যা 2028-29 অর্থবছরে বেড়ে হবে $639 বিলিয়ন। অতীতের যে ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো এগুলো থেকে বের হয়ে আসব এবং সেই জন্যই বাস্তবসম্মতভাবে প্রাক্কলন করে তার উপরে সামনের দিকে এগিয়ে যাওয়ার যে পরিকল্পনা, সেটা করলে সেই পরিকল্পনাটাও সঠিক হবে, বাস্তবায়নটাও
আমার মনে হয় বাস্তবসম্মত হবে। পূর্ণ ধারাবাহিকতায় যায় যে আমরা একটা ইনফ্লেটেড নাম্বার দিব বাজেটকে জাস্টিফাই করার জন্য, তার আলোকে যদি আমরা সেই ধারাবাহিকতা বজায় রাখি তাহলে যে কোনো সরকারই দীর্ঘমেয়াদে গিয়ে একই ধরনের সমস্যায় পড়বে যেটা আগের সরকার পড়েছে। চলতি অর্থবছরের জন্য সরকার সংশোধিত লক্ষ্যমাত্রা ৫% ধরলেও আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF বলছে এটি হতে পারে ৪.৭%। এশীয় উন্নয়ন ব্যাংক ADB আরও কমিয়ে পূর্বাভাস দিচ্ছে ৪%, যেখানে বিশ্বব্যাংক এর চেয়েও কমিয়ে বলছে ৩.৯%। এদিকে সরকার আশা করছে প্রবৃদ্ধি বেড়ে ২০২৮-২৯ অর্থবছর নাগাদ ৭.৫%-এ দাঁড়াতে পারে। খুবই দুরূহ হবে এটা অর্জন করা, কারণ আমরা দেখেছি আমাদের তো BBS এর ফার্স্ট কোয়ার্টার এবং সেকেন্ড কোয়ার্টারের গ্রোথ রেট আছে। ভিত্তিটা ঠিকমতো আমরা ধরতে না পারি তাহলে এর উপরে যে প্রজেকশনগুলি করা হচ্ছে যে আমরা এটা 6.5 নিয়ে যাব, 7 নিয়ে যাব, তারপর 7.5 নিয়ে যাব, সেখানেও কিন্তু তাহলে হিসাবগুলো তখন আবার নড়বড়ে হয়ে যায়। 3%, 4% জাস্টিফাই করা সম্ভব। প্রবৃদ্ধি কতটা হবে সেই অনুযায়ী আমরা বাজেটটা করার চেষ্টা করব না, বাজেটটা ঠিক করার পরে আমাদের দেখাতে হবে যে আমাদের এতটুকু প্রবৃদ্ধিতে জাস্টিফাই করা যায়। তবে বিনিয়োগ পরিস্থিতি ভালো নয়। স্থানীয় বিনিয়োগের অন্যতম সূচক বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি মার্চে 4%-এর ঘরে নেমে এসেছে, যা দেশের ইতিহাসে সর্বনিম্ন। যদিও 2025 সালে আগের বছরের তুলনায় বিদেশি বিনিয়োগ বেড়েছিল 39%। মুন্নাফ রশিদ, স্টার নিউজ, ঢাকা। দর্শক, বাজেট প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করতে আজ আমাদের সঙ্গে আছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোহাম্মদ ওমর ফারুক। স্টার স্টুডিওতে আপনাকে স্বাগত। প্রথমেই যে প্রসঙ্গে আসতে চাই, আগামী বাজেট আর কদিন বাদেই বাজেট শুরু হবে। সেই বাজেটে সরকার 6.5% জিডিপি প্রবৃদ্ধি করতে চাচ্ছে। তো আপনি এই বিষয়ে কি মনে করছেন যে আসলে এই বাজেটটা যে প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা, এটা কি বাস্তবায়ন সম্ভব হবে কিনা? আমাদের উন্নয়নের এবং এই সমস্ত পরিসংখ্যানের একটা ধারাবাহিকতা আছে। সেই ধারাবাহিকতা হলো এই যে আমরা সবসময়ই এমন একটা টার্গেট সেট করি যেটা আমাদের ইতিহাসে এখনো পর্যন্ত কোনোবারই মিট করা সম্ভব হয়নি। সুতরাং আমাদের সেই ধারাবাহিকতার অংশ হিসেবে আমরা এমন সমস্ত জিডিপি টার্গেট দেই যেটা প্রমাণিত হয় যেটা আসলে উচ্চাভিলাষী। এখন এটা কেন করা হয় সেটা একটা ভিন্ন ব্যাপার, কিন্তু যতক্ষণ পর্যন্ত আমাদের এটা একটা সংস্কারের অংশ হবে যে আমরা রিয়ালিস্টিক টার্গেটগুলো দিব, আমরা যদি আরও বেশি করতে পারি সেটা ভালো, কিন্তু যতটুকু আমরা দেই ততটুকু আমরা অবশ্যই অর্জন করব, এরকম একটা প্রত্যয় থাকা দরকার, একটা কমিটমেন্ট থাকা দরকার। এখনকার হচ্ছে যে প্রতি বছরেই আমাদেরকে এমনভাবে টার্গেট দিতে হবে যে টার্গেটটা আমরা অতীতের আলোকে জানি যেটা আসলে পূরণ হবে না। সুতরাং এ পর্যন্ত বাইরের যে সমস্ত প্রতিষ্ঠানগুলো, আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো যে এস্টিমেটগুলো দিচ্ছে সেটার চেয়ে এটা অবশ্যই অনেক উপরে রয়েছে, এবং অতীতের পরিসংখ্যান যদি কোনো ইন্ডিকেটর হয় তাহলে এবারও সেটা পূরণ হবে না বলেই মনে করা যেতে পারে। একটা আগ্রহের জায়গা থেকে প্রশ্ন করতে চাই, বিভিন্ন যে গবেষণা প্রতিষ্ঠান, অর্থনীতিবিদ সবাই বলছিলেন যে এই জিডিপি প্রবৃদ্ধিটা আসলে বাস্তবায়নযোগ্য নয়, কিন্তু সরকারের তো নিজস্ব অবশ্য নীতি নির্ধারক তারা রয়েছে, তাদের হিসাব এবং বাইরের গবেষণা প্রতিষ্ঠানের হিসাবগুলো কেন ভিন্ন হয়? ওয়েল, তাদেরকে তো আসলে জাতির সামনে তেমন দায়বদ্ধতা থেকে ব্যাখ্যা করতে হয় না যে তারা এগুলো কেন করেন, কিন্তু এখানে আমার মনে হয় যে আমাদের এক ধরনের হীনমন্যতা আছে। সেটা হচ্ছে এই যে আমরা যদি প্রবৃদ্ধির হারটা কম দেখাই, যেন আমাদের অর্থের উপর কোনো কনফিডেন্স নাই, কিন্তু আসলে যে এখানে একটা ঘুণ ধরেছে এবং এটা যে গ্যাপটা আমাদের পূরণ করা দরকার, আমরা রিয়ালিস্টিক্যালি দিলে এটা জনগণের মধ্যে আস্থাটা আরও বাড়বে, আন্তর্জাতিক পরিমণ্ডলেও এটার ভালো প্রভাব পড়বে। কিন্তু ওই যে আমরা সবসময় একটু উচ্চাভিলাষী দিতে চাই, এটার কারণ একটা ধারাবাহিকতা আমাদের থেকে বের হয়ে আসা দরকার, যে আমাদের রিয়ালিস্টিক্যালি যেটা আমাদের পক্ষে সম্ভব বর্তমান প্রেক্ষাপটে, এটা একবার একটু হোঁচট খেতে পারে, কিন্তু সেই হোঁচট খাওয়া থেকে আমরা যেটা শিখব যে আমরা যেটা বলছি সেটা বুঝে শুনেই বলছি, গবেষণার ভিত্তিতে বলছি, ডেটার ভিত্তিতে বলছি, এবং এটা আমরা অর্জন করে দেখাবো যেটা আসলে আমরা করতে পারি, কিন্তু ওই ধারাবাহিকতা থেকে আমরা এখনও বের হতে পারছি না।
আমরা বিগত আওয়ামী লীগ সরকারের সময় পরিসংখ্যানের বিভিন্ন খেলা আমরা দেখেছি এবং জনগণের চোখে একটা মানে কাপড় লাগানো ছিল, উন্নয়নের কাপড়, সেটার ধারাবাহিকতা সামনে থাকবে কিনা সেটা একটা প্রশ্ন জায়গা। এবং আরেকটা যে প্রশ্নটা করতে চাই, 2034 সাল নাগাদ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি করার যে সরকারের পরিকল্পনা, অর্থাৎ দ্বিগুণ বর্তমানে যে অর্থনীতি সেটার দ্বিগুণ করার যে পরিকল্পনা, এটা কতটা বাস্তবায়নযোগ্য? এই সমস্ত পরিসংখ্যানগুলো এক ধরনের চুম্বকের মতো কাজ করে। জনগণের সামনে রাখতে পারলে যে আমরা এই সালের মধ্যে এই করতে পারবো, ওই সালের মধ্যে ওই করতে চাই। আমাদের আসলে বাস্তবতার আলোকে দেখা দরকার যে আমাদের অর্থনীতির যে মেরুদণ্ডটা, এটা কিন্তু একদিকে যেমন জনগণ এবং অর্থনীতির যে সম্ভাবনা এটা অনেক বিশাল, কিন্তু বিভিন্ন কাঠামোগত কারণে আমাদের মধ্যে সীমাবদ্ধতা তৈরি করে রেখেছি, যে কারণে আমরা বলি আমরা সিঙ্গাপুর হয়ে গেছি বা হয়ে যাব বা অমুক সালের মধ্যে আমরা এই পর্যায়ে চলে যাব, কিন্তু সেটা কেন হয় না তার মৌলিক কারণ হচ্ছে যে আমরা যখন এই আশাগুলো এই স্বপ্নগুলো জনগণকে দেখাই, আমরা নিজেরাই এটার জন্য তৈরি না। এখন আমরা বলবো আবার 10 বছর পরে আমরা বলবো যে না, এখনও আরও সময় নিতে হবে এটা করার জন্য। আর কারণ হচ্ছে যেহেতু আমাদের দায়বদ্ধতা নেই, 10 বছর পড়লেও আবার স্টোরি চেঞ্জ হলেও তো খুব বেশি পরিবর্তন হয় না। কিন্তু আবার আমরা ইতিহাসের প্রেক্ষাপটে যদি যাই, যে বিগত সরকারের যে রেফারেন্সটা এখানে দেয়া হলো, জনগণের আস্থা হারালে কি পরিণতি হয় এটা তো আমাদের কাছে জানা। আর আমার যেটা ধারণা, আমি একজন অর্থনীতিবিদ হিসাবে এবং যে রাষ্ট্র এবং সমাজকে আমি যেভাবে স্টাডি করি, যে গতবার যা কিছু হয়েছে সেটার জন্য জনগণের ধৈর্যচ্যুতি ঘটতে 17 বছর লেগেছে। কিন্তু এবার কিছু হলে বা একই ধারাবাহিকতা চলতে থাকলে এটা যে 17 বছর বা 1 দশক বা আরও কম, এটা বিবেচনায় রাখা উচিত সরকারের। যদি আমরা ধরে নেই যে 2034 সাল নাগাদ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি বাংলাদেশের হয়ে গেল, যদি সেটা হতে হয় কি পরিমাণ বিনিয়োগ আমাদের প্রয়োজন হবে? এই সাম্প্রতিক সময়ে আমরা দেশীয় বিনিয়োগ এবং বিদেশি বিনিয়োগ আমরা একদম বলা যায় তলানির দিকে রয়েছে। তো যদি সম্ভব হয় ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে যেতে কি পরিমাণ বিনিয়োগ আমাদের লাগবে? এই মানে এটার পরিমাণটা এতটুকু বাড়তে হবে যে যেটা এই মুহূর্তে বাস্তবতার আলোকে সেই পর্যায়ে আমাদের যাওয়া সম্ভব না। এই রিসেন্টলি ফিচ বোধহয় আমাদের রেটিংটা আবার লোয়ার করেছে, যেটা আসলে ইনভেস্টমেন্ট অ্যাট্রাক্ট করার জন্য আদৌ অনুকূল নয়। এবং আন্তর্জাতিক এই সমস্ত রেটিং এজেন্সি যেগুলো রয়েছে, তারা যখন এই রেটিংগুলো কমায়, তখন বিশেষ করে বাইরের যে বিনিয়োগ সেটা অনেকটুকু সংকুচিত হয়ে যায়। সুতরাং আমার যেটা ধারণা, আমাদেরকে ট্রিলিয়ন ডলারের ইকোনমির স্বপ্ন না দেখিয়ে আমাদের যে সম্ভাবনাগুলো আছে সেগুলোকে আমরা কিভাবে কাজে লাগাবো, আমাদের মধ্যে যে জনশক্তি আছে তাদেরকে ব্যবহার করে আমরা কিভাবে তাদের শ্রমকে কাজে লাগিয়ে উৎপাদন ক্ষমতা আমরা বাড়াবো, আমাদের কর্মসংস্থানের সুযোগ আরও তৈরি হবে, আমাদের যে সমস্ত খাতে যে ব্যয়গুলো হচ্ছে সেগুলো আরও কার্যকরী ব্যয় হবে, অর্থাৎ গুণগত দিক থেকে সেগুলো উন্নতি হবে। সুতরাং এই ট্রিলিয়ন ডলারের স্বপ্নটা আসলে আমাদের কাছে খুব বেশি বাস্তবতার দিক থেকে বিবেচনা করার সুযোগ নেই। একটু যদি বাজেটের আকার প্রসঙ্গে আসি, 9 লাখ কোটি টাকারও বেশি বাজেট এবারের, যেটা সরকার পরিকল্পনা করছে বাজেট পেশ করবে। অর্থনীতিবিদরা এবং আপনারা সবাই বলছিলেন যে একটু সরকারকে রয়ে সয়ে বাজেটটা দেওয়া উচিত, কিন্তু সরকার সেই বড় বাজেটের দিকেই হাঁটছে। এটা কি একটা রাজনৈতিক শোডাউন নাকি এটা আসলেই বাস্তবায়ন সম্ভব? না, আমি মনে করি না এটা শুধু রাজনৈতিক শোডাউন। আমাদের যেটা ধারাবাহিকতার কথা বললাম, আমরা আগের বারের চেয়ে আর একটু বেশি দেবো, এটার মধ্যে একটা প্রাইড আছে, এটার মধ্যে এক ধরনের সেন্স আছে, যেটা আমরা মনে করি আমরা না করলে আমরা যেন মানে সমাজের কাছে, জাতির কাছে আমরা ছোট হয়ে যাব। কিন্তু এই ধারণা থেকে আমাদের বের হয়ে আসা দরকার। আমি আগেও আরেকবার বলেছিলাম যে আমরা যে ঘাটতির কথা বলছি, যেটাও ওই আর একটা ধারাবাহিকতা। আমরা উচ্চাভিলাষী বাজেট দেব, আমরা ঘাটতি থাকবে, আমরা ওই বছরের শেষে দেখব যে আমাদের স্বপ্নগুলো পূরণ হয় নাই বা টার্গেটগুলো পূরণ হয় নাই, কিন্তু আমাদের মধ্যে সেই দায়বদ্ধতা নেই। আমরা এই যে আবার IMF-এর কাছে যাচ্ছি, আবার আমরা ঋণের জন্য, বৈদেশিক ঋণের জন্য সেখানে ধর্ণা দিচ্ছি। আমি একজন অর্থনীতিবিদ মনে করি যে আমাদের আসলে বাইরের কারো কাছেই কোনো ধর্ণা দেওয়ার দরকার নেই। যদি আমরা লুটপাট, অপব্যয়, দুর্নীতি এগুলো বন্ধ করতে পারি, তাহলে আমাদের ঘরের সমস্যা আমাদের ঘরেই সমাধান করা সম্ভব। এবার বাজেট ঘাটতি তো প্রায় 2.5 লাখ কোটি টাকার মতো, এবং এইটার তো ঋণের উৎস বৈদেশিক ঋণ এবং দেশীয় খাত থেকে ঋণের যে টার্গেটটা সরকার করছে, এই ঋণ যদি না পায়, বিশেষ করে বিদেশি ঋণ যদি না পাওয়া যায়, তাহলে এই বাজেটটা দেওয়ার কোনো অর্থ থাকবে কিনা? আগের মতো যেরকম হয়েছে যে আমরা
কোনো অর্থ আসলে তৈরি করতে পারি নাই। আমার মনে হয় যে সরকারের বিবেচনায় নেওয়া উচিত যে তাদের কাছে জাতি একটা গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করে দিয়েছে বাংলাদেশে নতুন করে ভালো করে সেই পুরনো গদবাঁধা রাজনীতির বাইরে এসে জনগণের স্বপ্নকে পূরণ করার জন্য একটু সাহসীভাবে এবং দায়িত্বশীলতার সাথে ভূমিকা পালন করা। সেটা যদি না করে তাহলে যে ধারাবাহিকতার কথা বললাম, 1 বছর পরে আমরা আবার বলবো যে এটা একটা ধারাবাহিকতার বাজেট ছিল। শেষ একটা প্রশ্নে আসতে চাই, বাজেট মানেই প্রত্যেক বছরে মানুষের মধ্যে একটা আতঙ্ক থাকে দ্রব্যমূল্যের দাম বেড়ে যাবে। এবারও বেশ কিছু পণ্যের দাম বাড়ার আশঙ্কা করা হচ্ছে, সম্ভাবনা রয়েছে, কিন্তু সরকার বলেছে আসছে বাজেটে দ্রব্যমূল্য এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের একটা চেষ্টা করা হবে। তো এই বিষয়টা একটু সাংঘর্ষিক হচ্ছে কিনা? দ্রব্যমূল্যের দাম বাড়লে মূল্যস্ফীতি কিভাবে নিয়ন্ত্রণ করবে? অবশ্যই সাংঘর্ষিক, কারণ জনগণের অভিজ্ঞতা আছে যে বাজেটের পরপর কি হয় এবং এটা যে আর কমে আসে না, বরং বাড়তেই থাকে বা ওই উপরের পর্যায়ে গিয়ে স্থিতিশীল হয়ে যায়, এটা তো জনগণের অভিজ্ঞতা আছে। সুতরাং তাদের আতঙ্কিত হওয়ার কারণ আছে এবং যত উচ্চাভিলাষী বাজেট হয় দেখা যায় যে এটার নেতিবাচক প্রভাবটা এই জনগণের যে ক্রয় ক্ষমতা তার উপর আরও বেশি করে পড়ে আর কি। সুতরাং আমাদের শুধু আশ্বস্ত করলেই হবে না, মানুষ এখন অনেক সচেতন হয়েছে, তারা অনেক কিছু এখন বোঝে, জানে, দেখে। সুতরাং সরকারের ব্যাখ্যাও করা উচিত যে তারা কিভাবে এই জিনিসগুলো অর্জন করতে যাচ্ছে। যদি এখানে সঠিক ব্যাখ্যা থাকে জনগণকে বোঝানো সম্ভব, কিন্তু সঠিক ব্যাখ্যা না থাকলে ওই স্বপ্ন দেখানোতে জনগণ সম্ভবত আর সন্তুষ্ট থাকবে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনার এবং আপনাদের দর্শককেও। দর্শক আজকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন, বাজেট প্রসঙ্গ নিয়ে আলোচনা করছিলেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিভাগীয় প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ওমর ফারুক। সংবাদের এই পর্যায়ে নতুন সংবাদের দিকে আমরা যাচ্ছি। ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের আহ্বানে সাড়া দিয়ে ব্যাংকটির কয়েকটি শাখার কর্মকর্তারা 1 ঘন্টার কলম বিরতি কর্মসূচি পালন করেছেন। যদিও ব্যাংক কর্তৃপক্ষ বলছে তারা গ্রাহকদের সেবা দিচ্ছেন। কোনো কর্মকর্তা গ্রাহকদের সেবা দিতে অস্বীকৃত জানালে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক। এদিকে আজও মতিঝিলে প্রধান কার্যালয়ের সামনে সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে আন্দোলন হয়েছে। চতুর্থ দিনের মতো বৃহস্পতিবার সকাল থেকে মতিঝিলে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে আন্দোলন হয়েছে। এ সময় আন্দোলনকারীরা নতুন চেয়ারম্যানের অপসারণ দাবি সহ ব্যাংকটির কর্মকর্তাদের 1 ঘন্টার কলম বিরতির আহ্বান জানান। এই ব্যাংকটি যদি ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যায় তাহলে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। এই দেশের অর্থনীতি যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে এই সরকার দেশ পরিচালনা করতে পারবে না। ইসলামী ব্যাংকের কয়েকটি শাখায় কলম বিরতি পালন করতে দেখা গেছে কর্মকর্তাদের। এ সময় গ্রাহকরা লাইনে দাঁড়িয়ে থাকলেও সেবা পাচ্ছে না বলে অভিযোগ করেন অনেকে। তবে সকাল 11টার পর লেনদেন স্বাভাবিক হয়। তারা এটা ডাক দিছে, ব্যাংক কর্তৃপক্ষ এটা কর্মবিরতি দেয়, সাধারণ জনগণ এটা দিয়েছে। এখানে আমরা একটা চেক জমা দিয়েছি 5 থেকে 10 মিনিটের মধ্যে সেরে ফেলতাম, সেখানে আধা ঘন্টা ওয়েট করতেছে অনেক ক্ষেত্রে। কর্মঘণ্টা লস হচ্ছে এবং দেশের সার্বিক উন্নয়নও সমস্যা হচ্ছে। এটা জরুরি পরিস্থিতিতে সবাইকে দেখা দরকার যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন। এদিকে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ বলছে তাদের পক্ষ থেকে কোনো কর্মবিরতি পালন করা হচ্ছে না। কোনো কর্মকর্তা গ্রাহক সেবা না দিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের এটা ইসলামী ব্যাংক, তাই না? শরীয়তের উপরে এটা প্রতিষ্ঠিত। শরীয়ত বিধানকে আমি 1 ঘন্টা কাজ করবো না, 1 ঘন্টার ইনকামই তো আমার হারাম হয়ে যাবে। সুতরাং আমাকে যদি সেবা নিতে কেউ আসে আমাকে সেবা দিতে হবে না। সুযোগ আসলে আমাদের যে বিধি মোতাবেক আছে সেভাবে সেটা দেখা হবে। ইসলামী ব্যাংকের চলমান সংকট দ্রুত সমাধান করে ব্যাংকটির স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন সাধারণ গ্রাহকরা। ইমতিয়াজ আহমেদ, স্টার নিউজ, ঢাকা। দর্শক আজও সকাল থেকে মতিঝিলের ইসলামী ব্যাংকের সামনে আন্দোলন করছে সচেতন গ্রাহক ফোরাম। এই বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইমতিয়াজ আহমেদ, তিনি আছেন মতিঝিলে। ইমতিয়াজ, এখন কি পরিস্থিতি দেখছেন এবং আন্দোলনকারীরা নতুন কোনো কর্মসূচি ঘোষণা করেছে কিনা?
তামজিদ, আন্দোলন মূলত সকাল থেকে ছিল, এখন শেষ হয়ে গেছে। সকাল 9:30 থেকে তাদের আন্দোলন শুরু হয়েছিল এবং বেলা 11টার মধ্যেই তাদের আন্দোলন শেষ হয়ে গেছে। নতুন কর্মসূচি বলতে তারা আসলে নতুন করে কর্মসূচি দেয়নি। তারা প্রতিদিনই আসলে ইসলামী ব্যাংকের যে প্রধান কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের সামনে আসছেন এবং অবস্থান কর্মসূচি পালন করছেন। এর আগে আমরা দেখেছিলাম যে প্রথম 1-2 দিন একটু পুলিশের সঙ্গে সংঘর্ষের মতো ঘটনা ঘটেছে এবং উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, কিন্তু গতকালকে এবং আজকের দুদিনই কিন্তু পরিস্থিতি অনেকটাই শান্ত রয়েছে। এখন এই যে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয় রয়েছে, কার্যালয়ের সামনে আসলে সচেতন গ্রাহক ফোরামের কেউই নেই এবং এর আগে সকালবেলা এখানে পুলিশের ব্যাপক উপস্থিতি আমরা লক্ষ্য করেছি। তবে এখন পুলিশের কোনো নিরাপত্তা ব্যবস্থা নেই, পুলিশের যে সাজোয়া যানগুলো রয়েছে সেগুলো সরিয়ে নেওয়া হয়েছে। এর আগে আমরা গ্রাহক ফোরামের যারা রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তাদের আসলে মূলত বিগত যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো তারা এখনো রেখেছেন, অর্থাৎ চেয়ারম্যানের পদত্যাগ সহ এই ব্যাংকটিকে সঠিক পরিচালনার একটি দাবি কিন্তু তারা করছেন। এবং আজকে তাদের একটি নতুন দাবি যুক্ত হয়েছিল, সেটা হলো যারা ব্যাংকে কর্মরত রয়েছেন, অর্থাৎ ব্যাংকের কর্মকর্তা কর্মচারী রয়েছেন, তাদের প্রতি একটি আহ্বান ছিল তারা যেন 1 ঘন্টার কলম বিরতি পালন করে সকাল 10টায়, অর্থাৎ যারা গ্রাহক আসবেন তাদেরকে যেন 1 ঘন্টা তারা সেবা না দেন। তবে এই যে তাদের দাবি ছিল, এই দাবির সপক্ষে আমরা কিছু প্রমাণও পেয়েছি। বেশ কিছু শাখাতে কিন্তু অনেক কর্মকর্তা কর্মচারীরা সকাল থেকে কোনো সেবা দেননি, যদিও ব্যাংকের প্রধান কার্যালয়ের যে কর্তৃপক্ষ রয়েছে, অর্থাৎ ব্যাংকটির যে ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক রয়েছেন, তিনি আমাদেরকে জানিয়েছেন ব্যাংকের পক্ষ থেকে কোনো ধরনের কর্মবিরতির তারা করছেন না এবং যদি ব্যাংকের কোনো কর্মকর্তা কর্মচারী গ্রাহকদের সেবা না দেন সে ব্যাপারেও কিন্তু তারা পদক্ষেপ নেবেন। অর্থাৎ ব্যাংকের পক্ষ থেকে কর্মবিরতির কিন্তু কোনো কথা বলা হচ্ছে না, অর্থাৎ ব্যাংকের কর্তৃপক্ষের পক্ষ থেকে কিন্তু কর্মবিরতির কোনো কথা বলা হচ্ছে না, যদিও বিভিন্ন কর্মকর্তা কর্মচারী তাদের নিজ নিজ জায়গা থেকে কিছু কিছু জায়গাতে কর্মবিরতি পালন করেছেন। তামজিদ, প্রধান কার্যালয় থেকে কি পদক্ষেপ নেওয়া হয় সেই বিষয়ে আমরা পরবর্তীতে আপনার কাছ থেকে জানবো। ধন্যবাদ ইমতিয়াজ আপনাকে। শুভ হলো একটি ছোট্ট বিরতির সঙ্গে থাকুন। আবারও স্বাগত, দেখছেন স্টার বিজ টুডে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন বহুজাতিক প্রতিষ্ঠান ইউনিলিভারের সাবেক চেয়ারম্যান মাসুদ খান। এছাড়া 3 জন কমিশনারও নিয়োগ দিয়েছে সরকার। তারা হলেন আইনজীবী নাহিদ মাহতাব, আশা ইন্টারন্যাশনাল ফাইন্যান্সের পরিচালক তানভীর হাবিব রহমান এবং ঢাকা ব্যাংক সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক নাফিজাল তারিক। নতুন নিয়োগ পাওয়া চেয়ারম্যান ও কমিশনাররা আজ বিএসইতে যাওয়ার কথা রয়েছে। এর আগে সকালে খন্দকার রাশেদ মাকসুদ বিএসইসির চেয়ারম্যান পদ থেকে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন। একই সঙ্গে 4 জন কমিশনারও পদত্যাগ করেছেন। 5 আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকার নতুন কমিশন নিয়োগ দিয়েছিল। এবার জানাবো পুঁজিবাজারের খবর। চেয়ারম্যানের পদত্যাগ ও নতুন কমিশনের নিয়োগের মাঝে মিশ্র প্রতিক্রিয়া ছিল পুঁজিবাজারে। সকালের দিকে সূচক পড়লেও দিন শেষে 33 পয়েন্ট বেড়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে, আর লেনদেন হয়েছে 1350 কোটি টাকা। পুঁজিবাজারে আজকের উল্লেখযোগ্য খবরগুলোর মধ্যে আছে উৎপাদন বাড়াতে ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান নাভানা ফার্মা 12 বছর মেয়াদী 2,66 লাখ ইউরো বিদেশি ঋণ নেবে। জার্মানির একটি প্রতিষ্ঠান থেকে এই ঋণ নেওয়া হয়। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পাওয়ার পর ঋণের বিষয়টি চূড়ান্ত হবে বলে জানানো হয়। এদিকে আইসিবি ইসলামী ব্যাংক জানিয়েছে প্রতিষ্ঠানটি একেএম রহমানকে নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেছে। অন্যদিকে মেঘনা কনডেন্স মিল্ক ডিএসসিকে জানিয়েছে সম্প্রতি প্রতিষ্ঠানটির শেয়ারের দাম অস্বাভাবিক বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীলতার তথ্য নেই। রাজধানীর তেজগাঁওয়ে নাসা গ্রুপের 3টি পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। বৃহস্পতিবার সকালে মহাখালী বাস টার্মিনাল এলাকায় প্রধান সড়ক অবরোধ করেন তারা। এতে তৈরি হয়েছে যানজট। পরে পুলিশ তাদের সরিয়ে দিলে তেজগাঁও গুলশান লিংক রোডে নাসা গ্রুপের প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নেন তারা। শ্রমিকরা জানান ঈদের ছুটির পর 1 জুন কারখানা খোলার কথা ছিল, কিন্তু এসে দেখেন অফিসে স্থায়ী বন্ধের নোটিশ। গত মাসের বেতন ও আনুষঙ্গিক ভাতা না দিয়ে
আকস্মিক কারখানা বন্ধের ঘোষণায় বিপাকে পড়েছেন তারা। এমন পরিস্থিতিতে গত মাসের বেতন, অন্যান্য ভাতা সহ নীতিমালা অনুযায়ী আগামী 3 মাসের বেতন দাবি করেন আন্দোলনকারীরা। পরিস্থিতি উত্তরণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন শ্রমিকরা। এর আগেও এভাবে আকস্মিক নোটিশে বন্ধ করে দেওয়া হয়েছিল নাসা গ্রুপের কয়েকটি প্রতিষ্ঠান। কারখানা বন্ধের বিষয়ে জানতে নাসা গ্রুপের প্রধান কার্যালয়ে প্রবেশের চেষ্টা করলেও নিরাপত্তা কর্মীরা জানান প্রতিষ্ঠানটির কর্মকর্তারা 10 দিন ধরে অফিসে আসছেন না। আমরা তো কোনো কারো খোঁজতে পারিনি। আমাদের বকেয়া বেতন আছে, সুইট টাকা আছে, এরিয়া বেতন আছে, এবং অফিস বন্ধ করলে আমাদের যে বেনিফিট চার্জ ওটা দেয় না, কিচ্ছু জানে না আমাদেরকে। আমরা আমাদের টাকা না নিয়ে এখান থেকে এক চুল পরিমাণ লড়বো না। বন্ধ করে সমস্যা নাই, কিন্তু আমরা যারা ফামু কর্তব্য আমরা ফাওনা দানা বুঝাই দিয়ে দেখ। কতদিন ধরে কেউ আসছেন না? প্রায় 10 দিন। কথা বলা নিষেধ, আপনি কর্তৃপক্ষের সাথে কথা বলতে পারেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কারখানাগুলো চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সচিবালয়ের মন্ত্রী পরিষদ বিভাগে এই সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এই তথ্য জানিয়েছেন। সভায় শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন দেশের বিভিন্ন বন্ধ কারখানাগুলোর বর্তমান অবস্থা, সেগুলো পুনরায় চালুর অর্থনৈতিক ও কারিগরি সম্ভাবনা এবং দক্ষ ব্যবস্থাপনা নিশ্চিতকরণ সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় শিল্প মন্ত্রণালয় এবং মন্ত্রী পরিষদ বিভাগের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 2050 সালের মধ্যে বিশ্বজুড়ে কার্বন মুক্ত গ্রিন শিপিং কার্যকর করতে চায় আইএমও। সেই লক্ষ্য পূরণে কাজ করছে চট্টগ্রাম বন্দরও। তবে চ্যালেঞ্জ আছে অর্থায়ন ও প্রযুক্তি ঘাটতির। বিশেষজ্ঞদের পরামর্শ, নতুন টার্মিনালগুলোতে যেন কার্বন মুক্ত সুবিধা নিশ্চিত করা যায় সেদিকে নজর দিতে হবে। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। বিশ্বে কার্বন নির্গমনের অন্যতম উৎস সমুদ্রে চলাচলকারী জাহাজ। বছরে 1 বিলিয়ন টনেরও বেশি কার্বন তৈরি করে তারা। এ খাতে কার্বন নিঃসরণ শূন্যে নামাতে 27 বছর মেয়াদী গ্রিন শিপিংয়ের কর্মকৌশল নির্ধারণ করেছে আন্তর্জাতিক নৌখাতের নিয়ন্ত্রক সংস্থা আইএমও। 3 ধাপে 2050 সাল নাগাদ পুরোপুরি কার্বন নিঃসরণ বন্ধ হয়ে যাবে, যার অংশ হিসেবে চট্টগ্রাম বন্দরও কমিয়ে আনবে কার্বন নিঃসরণ। গ্লোবাল শিপিংটা হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ল্ড ওয়াইড যে কার্বন ইমিশনটা হচ্ছে তার অনলি 2 to 3% আপনার রেসপন্সিবল হচ্ছে গ্লোবাল শিপিং। সো তারপরও আইএমও যেহেতু টার্গেট করছে যে দিস ইজ অ্যাচিভেবল, এই জন্যই কিন্তু আপনার এই যে গ্রিন পোর্ট প্লাস হচ্ছে নেট জিরো ক্যাম্পেইনের যে টোটাল ক্যাম্পেইনটা চলছে, সেটার জন্য আমরাও বাংলাদেশ এটাকে আমরা পার্টিসিপেট করতে পারি। গ্রিন শিপিং বাস্তবায়নে বাংলাদেশের বন্দরগুলোকে নানামুখী পদক্ষেপ নিতে হবে। সে লক্ষ্যকে সামনে রেখেই এগিয়ে চলেছে বন্দর কর্তৃপক্ষ। কার্বন নিঃসরণ আমরা অলমোস্ট জিরো পর্যায়ে নিয়ে আসা, এটা করার জন্য যে সমস্ত কার্যক্রম হাতে নেওয়া দরকার, বিশেষত যে সমস্ত ইকুইপমেন্ট চলবে তাদের ইকুইপমেন্ট থেকে কার্বন নিঃসরণ, যে জাহাজগুলো এখানে আসবে জাহাজগুলো হ্যান্ডিংয়ের সময় কার্বন নিঃসরণ, বিশেষত এখানে রিনিউয়েবল এনার্জি ইউজ করার মাধ্যমে, এবং ভবিষ্যতে যে জাহাজগুলো তৈরি হবে এই গ্রিন ইনিশিয়েটিভের মাধ্যমে 2050 সালের আইএমওর যে কনভেনশন রয়েছে সেই কনভেনশন অনুযায়ী আমাদেরকে ট্রান্সফরমেশনে যেতে হবে। বিশেষজ্ঞদের পরামর্শ, পুরনো টার্মিনালগুলোকে বদলানোর চেয়ে নতুনগুলোকে গ্রিন শিপিংয়ের ছাঁচে তৈরি করা উচিত। গ্রিন যে কোনো কনসেপ্ট কিন্তু কস্টলি, সেগুলো কিন্তু যারা করবে যদি ইন্টারন্যাশনাল ফান্ডিং আসে অথবা ইন্টারন্যাশনাল অপারেটররা করে, তারা কিন্তু এই কনসেপ্ট নিয়েই আসবে। কারণ সেটা শুধু আমাদের জন্য না, তাদের দেশের আইনি বাধ্যবাধকতা আছে যে তুমি অন্য জায়গায়, কারণ কার্বন ডাইঅক্সাইড এখানে ইমিট করা সেটা নরওয়ের জন্য ইমিট করা, কারণ এটা সিঙ্গেল ইকোসিস্টেম। প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবেলা করে 2050 সাল নাগাদ দেশের বন্দরগুলো শূন্য কার্বন কতটুকু নিশ্চিত করতে পারবে সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। সৈয়দ তামিম মাহমুদ, স্টার নিউজ, চট্টগ্রাম। লিচুর রাজধানী খ্যাত পাবনার ঈশ্বরদীতে জমে উঠেছে বেচাকেনা। অন্যান্য বছরের তুলনায় এবার রেকর্ড পরিমাণ ফলন হওয়ায় কমে গেছে দাম। এ নিয়ে বাগান মালিক ও ব্যবসায়ীদের মধ্যে হতাশা থাকলেও বিক্রি ভালো হওয়ায় লাভের আশা দেখছেন তারা। চলতি মৌসুমে 800 কোটি টাকার বাণিজ্য হতে পারে বলে ধারণা করছে স্থানীয় কৃষি বিভাগ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে।
লিচুর রঙে রঙিন চারপাশ, কেউ প্যাকেট করতে, কেউ বা লিচু বাছাই করে পার করছেন ব্যস্ত সময়। এ চিত্র লিচুর রাজধানী খ্যাত পাবনার ঈশ্বরদীর হাট ও বাগানগুলোতে। তবে লিচুর দাম গত বছরের তুলনায় কিছুটা কম। গেলবার যেখানে 1000 লিচু 3 থেকে 4000 টাকায় বিক্রি হয়েছে, এবারে তা মিলছে 2 থেকে 3000 টাকায়। ঢাকা, চিলাগাং, বরিশাল, পটুয়াখালী, দ্বীপস্তর সব লোক আছে লিচু কিনতেছে অথবা বাজার। বেচা কেনা ভালো মাল 2400, 2500, 2200, 2300 বেচা কেনা। দাম কম পেলেও বাগান মালিক ও ব্যবসায়ীরা জানাচ্ছেন এবার ফলন ভালো হয়েছে। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে গাছে থাকা লিচু নিয়ে শঙ্কায় তারা। ফলন ছিল আলহামদুলিল্লাহ খুব ভালো, আটের লিচু অনেক ফলন পাওয়া গেছে, বোম্বাইতে আলহামদুলিল্লাহ অনেক ফলন হয়েছে। কিন্তু শেষের দিকে এসে অতিরিক্ত বৃষ্টি এবং ওয়েদার খারাপ হওয়ার কারণে কৃষকরা যেভাবে লাভবান হওয়ার কথা ছিল আসলে সেই তুলনায় লাভবান হচ্ছে না। উৎপাদন বেশি হওয়ায় বাজারে লিচুর দাম স্বাভাবিক থাকার আশা স্থানীয় কৃষি বিভাগের। সেই সঙ্গে প্রত্যাশা করা হচ্ছে 800 কোটি টাকার বাণিজ্যের। প্রায় 40,000 মেট্রিক টনের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি। তো আশা করছি এবছর প্রায় 800 কোটি টাকার লিচু এই পাবনা জেলায় বেচা বিক্রি হবে। এখন পর্যন্ত লিচুর যে দাম, যদি এই দামটা অব্যাহত থাকে, কৃষকরা এখান থেকে লাভবান হবে। চলতি মৌসুমে পাবনার 4700 হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে। এর মধ্যে ঈশ্বরদী উপজেলাতেই লিচুর বাগান রয়েছে 3100 হেক্টর জমিতে। টেক্সট রিপোর্ট, স্টার নিউজ। দর্শক, আপনাদেরকে একটু আগে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির নতুন চেয়ারম্যান ও কমিশনার নিয়োগ নিয়ে খবর জানাচ্ছিলাম। এবার একটু সরাসরি জানতে চাই সেখানকার পরিস্থিতি। এই মুহূর্তে আমাদের সহকর্মী আতাউর নিয়ন রয়েছে আগারগাঁওয়ে বিএসইসির কার্যালয়ে, সেখান থেকে যুক্ত হচ্ছেন তিনি। আতাউর, নতুন যে চেয়ারম্যান এবং কমিশনাররা নিয়োগ পেলেন তারা কি আজকে এসেছেন কিনা, আর তারা কিছু বলেছেন কিনা এই মুহূর্তে সদ্য পদত্যাগ করা চেয়ারম্যান রাশেদ মাকসুদ সম্পর্কে কোনো তথ্য পেয়েছেন কিনা, এই বিষয়ে একটু বিস্তারিত জানাবেন। যেমনটি জানেন যে আজকে 4 জুন সকালবেলা যেই তৎকালীন বা সদ্য বিদায় পদত্যাগ করা যেই চেয়ারম্যান ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনার, তিনি পদত্যাগপত্র জমা দেন এবং তার সাথে যে আরও 4 জন কমিশনার ছিলেন তারাও পদত্যাগপত্র জমা দেন এবং তাদের পদত্যাগপত্র গৃহীত হয়ে নতুন করে একজন চেয়ারম্যান এবং 3 জন কমিশনারকে সাথে সাথে দুপুরের মধ্যেই নিয়োগ দেওয়া হয় এবং তারা সচিবালয়ে ছিলেন। সেখানে তারা তাদের যেই নিয়োগ অনুযায়ী তারা সেখানে তারা কার্যক্রম শুরু করেন বা জয়েন করেন এবং সেখান থেকে জয়েনের কাজ শেষ করে, যোগদানের কাজ শেষ করে তারা যেখানে তাদের আসলে মূল কাজ আগারগাঁয়ের বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের যে মূল ভবন, সেখানে তারা কিছুক্ষণ হয়েছে মাত্র তারা প্রবেশ করেছিলেন এবং তাদের যে দপ্তর এই ভবনে, সেই তাদের যেই অফিস কক্ষ রয়েছে সেই কক্ষে তারা এই মুহূর্তে অবস্থান করছেন। তো তৎকালীন যে সদ্য বিদায় যে চেয়ারম্যান রয়েছেন তিনি 21 মাস আসলে এখানে দায়িত্ব পালন করেন। 5 আগস্ট গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার এসিসির যেই তৎকালীন চেয়ারম্যান ছিলেন তাদের নিয়োগ বাতিল করে দিয়ে নতুন চেয়ারম্যান এবং কমিশনারদের নিয়োগ দেন এবং সেই নিয়োগের প্রেক্ষিতে 21 মাস দায়িত্ব পালনের পর আজকে আসলে যেই কমিশনাররা এবং চেয়ারম্যান রয়েছেন তারা পদত্যাগ করেন এবং নতুন করে চেয়ারম্যান এবং কমিশনারদের নিয়োগ দেওয়া হয়। এখানে আমরা দেখেছি যে বেসরকারি খাতের যেই প্রতিষ্ঠান রয়েছে, কোম্পানি রয়েছে, সেটার একজন চেয়ারম্যান থেকে পদত্যাগ করে বর্তমানে যেই বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান হিসেবে তিনি নিয়োগ পেয়েছেন মাসুদ খান। এছাড়া যে অন্যান্য কমিশনারও রয়েছেন 3 জন, এর মধ্যে একজন আইনজীবী রয়েছে আর 2 জন বেসরকারি যেই প্রতিষ্ঠান রয়েছে সেই প্রতিষ্ঠানের দায়িত্ব পালন ছেড়ে আসলে এখানে যোগদান করবেন, এই শর্তেই তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। তো এই মুহূর্তে আসলে তারা আজকে প্রথম এখানে কার্যক্রম শুরু করতে যাচ্ছেন। নিয়োগ পাওয়ার প্রথম দিনই তারা আসলে এখানে সচিবালয়ে যোগদান করে এখানে কার্যক্রম শুরু করবেন এবং পরবর্তীতে তারা প্রথম কার্যক্রম শুরুর দিনই তারা আসলে সাংবাদিকদের সাথে একটি মত বিনিময় করবেন এবং সেই লক্ষ্যেই তারা আসলে সংবাদ সম্মেলন করার একটি আয়োজন করছে। আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যে তারা উপস্থিত হবেন এবং সেখানে এসে তারা তাদের যেই আসলে দেশের পুঁজিবাজার নিয়ে তাদের যেই চিন্তা ভাবনা বা কীভাবে তারা কাজ করবেন বা তাদের যে পরিকল্পনা আছে কিনা বা কোনো পরিকল্পনা নিয়েছেন কিনা সেই বিষয়ে তারা আসলে আমাদেরকে জানাবেন। একটা বিষয় জানতে চাই আপনার কাছে, নতুন চেয়ারম্যান নিয়োগ পেয়েছেন সেটা ঠিক আছে, কিন্তু যে সদ্য বিদায়ী যে চেয়ারম্যান তিনি তো অন্তর্বর্তী সময়ে নিয়োগ পেয়েছিলেন এবং তার নিয়োগ পাওয়ার পরে আপনি বলছিলেন যে 2.5 বছর তিনি দায়িত্ব পালন করেছেন। এখন তার পদত্যাগটা আসলে কেন করতে হলো বা কেন তিনি করলেন? এটা কি কোনো রাজনৈতিক পরিবর্তন নাকি হচ্ছে সরকার নতুন বাজেটে নতুনভাবে পুঁজিবাজার নিয়ে চিন্তা করছে? এই বিষয়টা নিয়ে একটু বিস্তারিত জানাবেন।
দেখেন আমাদের দেশের প্রেক্ষাপট অনুযায়ী আমরা যেটা জানি যে একটি রাজনৈতিক নতুন সরকার যখন নির্বাচিত সরকার হয়ে দায়িত্ব গ্রহণ করে সরকারের, তখন যেই সরকারের অন্যান্য প্রতিষ্ঠানগুলো রয়েছে রেগুলেটরি বা অন্যান্য অধিদপ্তর, সেখানে আসলে একটি রদবদল হয়। এবং যেটা বলছিলেন যে আসলে তিনি অন্তর্বর্তী সরকারের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন, সেখানে আমরা গত কয়েকদিন ধরেই আমাদের যে অর্থমন্ত্রী রয়েছেন তিনি কিন্তু একাধিক প্রোগ্রামে কিন্তু বারবার বলেছেন যে যেই এসিসি রয়েছে এটার যেই পুরো যে কমিশনাররা রয়েছে তাদেরকে তিনি পরিবর্তন করবেন। সর্বশেষ গতকাল একটি প্রোগ্রামেও দেখা গেছে তিনি বলেছেন যে গত 1-2 দিন আগে যে 2 সপ্তাহের মধ্যে উনি আসলে এখানকার যে চেয়ারম্যান এবং কমিশনার রয়েছেন তাদের পরিবর্তন হবে এবং পুঁজিবাজারে একটা পরিবর্তন দেখা যাবে। তো সেই ক্ষেত্রে আসলে এটা বলাই যায় যে এখানে যেহেতু নতুন সরকার, রাজনৈতিক সরকার দায়িত্ব গ্রহণ করেছে, সেই জায়গা থেকে আসলে সব জায়গাতেই একটি রাজনৈতিক সরকারের যেই জনবল দিয়ে যে আসলে পরিচালনা করা হয় অফিসগুলো, সেইভাবেই আসলে এই পদত্যাগপত্র জমা দেওয়া এবং সেইভাবেই আসলে এখানে নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে। কারণ বারবার বলা হচ্ছিল, যেহেতু অর্থমন্ত্রী থেকে বারবার ঘোষণা দেওয়া হয়েছে যে এক্সিসির যে চেয়ারম্যান বা কমিশনার রয়েছে এদেরকে সরিয়ে দেওয়া হবে, নতুন করে একটি টিম গঠন করে দেওয়া হবে পুঁজিবাজারে নতুন কাজ করার জন্য। তো সেই জায়গা থেকে আসলে যেহেতু সরিয়ে দেওয়া হবে, সেই জায়গা থেকে আজকে তারা সর্বশেষ যে সাবেক যে চেয়ারম্যান বা কমিশনার রয়েছেন তারা মনে করেছেন যে আসলে পদত্যাগ করাই ভালো হতে পারে। তো সেই জায়গা থেকে তারা আসলে নিজেরাই পদত্যাগ করেছেন এবং সরকারের যেহেতু আগে থেকেই পরিকল্পনা ছিল যে এখানে নতুন করে একজন চেয়ারম্যান দিবেন এবং কমিশনার দিবেন, তো সেই জায়গা থেকে যেহেতু যারা অবস্থান করছিলেন যে চেয়ারম্যান এবং কমিশনার তারা যেহেতু পদত্যাগ করেছেন, সেই জায়গা থেকে আসলে নতুন করে একজন চেয়ারম্যান এবং কমিশনারদের নিয়োগ দেওয়া হয়েছে। তবে আমরা জানি যে নিয়োগ দেওয়ার পরে হয়তো 1-2 দিন বিলম্ব হয়, বা যেহেতু আজকে সপ্তাহের শেষ দিন, আমরা অনেকেই বাজার সংশ্লিষ্ট অনেকেই বলছিলেন যে আসলে রোববার নাগাদ হয়তো নতুন চেয়ারম্যান বা কমিশনার দায়িত্ব গ্রহণ করবেন। আতাউর, এখান থেকে আরেকটা বিষয় আসতে চাই, যেহেতু আজকে সপ্তাহের শেষ কার্যদিবস, আগামী রবিবারে আবার নতুন করে পুঁজিবাজার খোলা হবে, তো নতুন কমিশনার দায়িত্ব পাওয়ার পরে বাজার পরিস্থিতি কেমন হতে পারে, বিশ্লেষকরা কি বলছেন? দীর্ঘ 15 থেকে 17 বছরের যে একটি কথা বলা হয় যে দেশের পুঁজিবাজার যে 2010 বা 11 সালে যেই পতনটা বড় ধরনের ধস ছিল, তারপরে আসলে গত সর্বশেষ এখন পর্যন্ত আসলে পুঁজিবাজার সেইভাবে কোনো ধরনের গতি পায়নি বা বাজারের অবস্থা ভালো হয়নি বা সেভাবে ঘুরে দাঁড়ায়নি, এই যেমনটা বলেন আসলে বাজার সংশ্লিষ্টরা। সেই জায়গা থেকে আসলে আশা করা যাচ্ছে যেহেতু দীর্ঘ 15-17 বছরের পরে বড় একটি ধস 2010-এর ধসের পরে এই দীর্ঘ সময় পরে আসলে পুঁজিবাজার যেহেতু ঘুরে দাঁড়ায়নি এই পুরো সময়টাতে, সেখানে একটা 5 আগস্ট গণঅভ্যুত্থানের পট পরিবর্তনের পরে আসলে পুঁজিবাজার ঘুরে দাঁড়ানোর একটি সম্ভাবনা যে তৈরি হয়েছিল গত 2 বছর বা 21 মাস যে চেয়ারম্যান দায়িত্ব পালন করলেন, সেইটাও আসলে খুব বেশি একটা দেখা যায়নি। শুধুমাত্র কিছু কারসাজিকারীকে জরিমানা করা বা কিছু আইন করা ছাড়া সেইভাবে আসলে মার্কেটে যে দৃশ্যমান সূচক বাড়া বা লেনদেন বৃদ্ধি হওয়া বা ভালো কোম্পানি তালিকাভুক্ত হওয়া, সেটা আসলে সেইভাবে নজরে পড়েনি বা সেটা আমরা দেখেছি যে কোনো ভালো কোম্পানি তালিকাভুক্ত হয়নি। তো সেই জায়গা থেকে তারা বলছেন যেহেতু নতুন চেয়ারম্যান রাজনৈতিক সরকার নিয়োগ দিয়েছে এবং তারা আগামী 4 বছরের জন্য আসলে নিয়োগ পেয়েছেন, তো এই 4 বছর অন্তত যদি তারা কাজ করেন তাহলে রাজনৈতিক সরকারের নিয়োগপ্রাপ্ত হওয়াতে তারা আসলে আশা করছেন যে যেহেতু চেয়ারম্যান তিনি একজন বেসরকারি খাতের দায়িত্বপ্রাপ্ত, তিনি একাধিক মাল্টিন্যাশনাল কোম্পানি এবং দেশীয় কোম্পানির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তো সেই জায়গা থেকে উনি বেসরকারি খাতে যেই ভালো কোম্পানিগুলো রয়েছে বা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোকে তালিকাভুক্ত করা বা পুঁজিবাজারে নিয়ে আসা, সেইভাবে সেই উদ্যোগে কাজ করবেন এবং সেখানে যে আসলে বাধা রয়েছে ভালো কোম্পানি তালিকাভুক্তিতে, সেই ভালো কোম্পানি তালিকাভুক্তিতে যেই ধরনের সমস্যা এনবিআর থেকে বা মন্ত্রণালয় থেকে বা যে ধরনের বাধাগুলো হয়, পলিসিগত যে নীতি সহায়তাগুলো প্রয়োজন হয়, সেগুলো আসলে উনি জানবেন বা বুঝেন। সেই জায়গাগুলোতে কাজ করে উনি নীতি সহায়তা যেই কোম্পানির ক্ষেত্রে যে নীতি সহায়তার প্রয়োজন হবে ভালো কোম্পানি তালিকাভুক্তিতে, সেই নীতি সহায়তা উনি সরকারের পক্ষ থেকে আদায় করে ভালো কোম্পানি আসলে তালিকাভুক্ত করতে পারবেন, এই ধরনের একটা প্রত্যাশা বাজার সংশ্লিষ্টরা জানিয়েছেন। তো সেই ক্ষেত্রে যদি ভালো কোম্পানি তালিকাভুক্ত হয় তাহলে বাজারে যে বিনিয়োগ রয়েছে সেই বিনিয়োগের পরিমাণ বাড়বে, যে বিনিয়োগকারীরা রয়েছেন তারা আস্থা ফিরে পাবে বা নতুন করে হয়তো বিনিয়োগকারী যুক্ত হবে, সংখ্যা বাড়বে। সেই জায়গায় একটা প্রতিষ্ঠা বলছেন যে যদি ভালো কোম্পানি তালিকাভুক্ত হয় এবং নীতি যে সহায়তা সরকারের পক্ষ থেকে আসলে টাকা অর্থের প্রয়োজনে নীতি সহায়তার প্রয়োজন রয়েছে, সেই নীতি সহায়তা যদিগুলি এই বর্তমান চেয়ারম্যান এবং কমিশনার যদি আদায় করতে পারেন সরকারের পক্ষ থেকে, তাহলে হয়তো বাজার ভালোভাবে ঘুরে দাঁড়াবেন বা দীর্ঘ 2010-এর ধসের পরে যেই ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা পূরণ হয়নি সেটা হয়তো এই আগামী বর্তমান কমিশনার এবং চেয়ারম্যান ধরে পূরণ হবে বলে আশা করছেন সবাই। বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে জানতে পারলাম, ধন্যবাদ আতাউর। দর্শক, আমাদের সহকর্মী আতাউর নিয়ন আগারগাঁও থেকে যুক্ত ছিলেন এবং জানাচ্ছিলেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির নতুন চেয়ারম্যান ও কমিশনার নিয়োগ এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে পুঁজিবাজারের। এই পর্যায়ে দর্শক আমরা যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে। দেখছেন স্টার বিজ টুডে।
আবারও স্বাগত, দেখছেন স্টার বিস্টুডে। দেশের বাজারে 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে 2,34,855 টাকায়। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে 2,24,182 টাকায়। 18 ক্যারেটের প্রতি ভরির দাম 1,92,164 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে 1,56,473 টাকায়। সবশেষ সমন্বয়ের পর দেশের বাজারে স্বর্ণের দাম কমে ভরিতে 3,000 টাকার উপরে। এদিকে আন্তর্জাতিক বাজারেও কমেছে স্বর্ণের দাম। 1 আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে $4,480। এবারে বিশ্ববাজারে তেলের খবর। মার্কিন ইরান শান্তি চুক্তির আলোচনা জটিল হওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত প্রতি ব্যারেল তেল বিক্রি হচ্ছে $97। মার্কিন WTI এর 1 ব্যারেল তেল বিক্রি হচ্ছে $95। মঙ্গলবার ইরানগামী একটি তেল ট্যাঙ্কারে মার্কিন হামলার পর ইরানও কুয়েতে অবস্থিত মার্কিন নৌঘাঁটি এবং বাণিজ্যিক জাহাজের উপর হামলা চালায়, যার ফলে কিছুটা বেড়েছে তেলের দাম। এর আগে সম্ভাব্য 2 মাসের যুদ্ধবিরতি চুক্তির খবরের জেরে বিশ্ববাজারে কমেছিল জ্বালানি তেলের দাম। বিশ্লেষকদের আশঙ্কা, আগস্ট নাগাদ জ্বালানি তেলের দাম বাড়তে পারে $180 পর্যন্ত। ইরান সহ পুরো মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা 2027 সাল পর্যন্ত চলতে থাকলে বিশ্বের অনেক দেশ মন্দার মুখে চলে যেতে পারে, প্রবৃদ্ধি নামতে পারে 2%। এমন পূর্বাভাস দিয়েছে অর্থনৈতিক উন্নয়ন ও সহযোগী সংস্থা OECD। সংস্থাটি বলছে, জ্বালানি সংকট আর তেলের দাম বাড়ায় উদীয়মান অর্থনীতি দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। প্রতিবেদন বলছে, জ্বালানি আমদানিতে নির্ভরশীল থাকায় এই ঝুঁকিতে পড়তে পারে বাংলাদেশও। ইরানে যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের যৌথ সামরিক অভিযান দিয়ে গেল ফেব্রুয়ারিতে পুরোদমে শুরু হয় মধ্যপ্রাচ্য সংঘাত। এখনও যুক্তরাষ্ট্র আর ইরানের মধ্যে শিগগিরই যুদ্ধবিরতির কোনো সম্ভাবনা না থাকায় বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা এখন চরমে। এর মধ্যে বিভিন্ন অর্থনৈতিক সংস্থার পূর্বাভাস নেতিবাচক। আন্তর্জাতিক মুদ্রা তহবিল, বিশ্বব্যাংক, বিশ্ব বাণিজ্য সংস্থার পর এবার অর্থনৈতিক উন্নয়ন ও সহযোগী সংস্থা OECD বলছে, মধ্যপ্রাচ্য সংঘাত আগামী বছর নাগাদ চলতে থাকলে প্রবৃদ্ধি চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে। মন্দার মুখে পড়তে পারে বিশ্বের উদীয়মান অর্থনীতির দেশগুলো। প্রবৃদ্ধি 2025 সালে 3.4 থেকে 2026 সালে নামতে পারে 2.8%। 2027 সালে যা উঠতে পারে 3.1%। জ্বালানি তেল, গ্যাস সংকট, সার সংকট চাপে ফেলবে নীতি নির্ধারকদের। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার বাড়ালে মন্দার মুখে পড়ার শঙ্কা রয়েছে দেশগুলোর। OECDর প্রধান অর্থনীতিবিদ স্টেফানোস স্কারপেত্তা বলেন, ইরান সংঘাত বিশ্ব অর্থনীতির স্বাভাবিকতায় পরিবর্তন আনছে, যার সবচেয়ে নেতিবাচক প্রভাব পড়ছে উন্নয়নশীল অর্থনীতির দেশগুলোতে, যে দেশগুলো জ্বালানি আমদানি নির্ভর। ভারত, পাকিস্তানের পাশাপাশি নেতিবাচক প্রভাবের ঝুঁকিতে আছে বাংলাদেশও। OECD বলছে, মধ্যপ্রাচ্য সংঘাত চলতে থাকলে এশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধি কমবে। এদিকে G20 সদস্য দেশগুলোর কর্পোরেট ঋণ 2025 সালের তৃতীয় প্রান্তিকে এসে ঠেকেছে $90 ট্রিলিয়ন। সংঘাত দীর্ঘায়িত হলে বৈশ্বিক ঋণ আরও বাড়ার শঙ্কা করা হচ্ছে। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ। ইলন মাস্কের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান SpaceX যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে আনুষ্ঠানিকভাবে লেনদেন শুরু করছে। আগামী 12 জুন মার্কিন পুঁজিবাজার নাসডাকে SpaceX-এর আনুষ্ঠানিক লেনদেন শুরু হওয়ার কথা রয়েছে। শেয়ার প্রতি প্রাথমিক মূল্য $135 ধরায় এবার বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হিসেবে অভিষেক হবে ইলন মাস্কের। যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে আনুষ্ঠানিকভাবে লেনদেন শুরু করছে ইলন মাস্কের মহাকাশযান প্রস্তুতকারী প্রতিষ্ঠান SpaceX। বুধবার মার্কিন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার কাছে এ সংক্রান্ত কাগজপত্র জমা দিয়েছে প্রতিষ্ঠানটি। যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে জমা দেওয়া নথি অনুযায়ী SpaceX 55 কোটির বেশি শেয়ার বাজারে ছাড়বে, যেখানে প্রতিটি শেয়ারের দাম ধরা হবে $135। প্রতিষ্ঠানটি বলছে, তারা ইতিহাসের বৃহত্তম বিনিয়োগ আনার লক্ষ্য নিয়েছে, যার পরিমাণ হতে পারে $75 বিলিয়ন। প্রতিষ্ঠানটির বর্তমান বাজার মূল্য ধরা হয়েছে $1.77 ট্রিলিয়ন। বর্তমানে মার্কিন প্রতিষ্ঠান এনভিডিয়া $5.2 ট্রিলিয়ন বাজার মূল্য নিয়ে তালিকার শীর্ষে রয়েছে।
যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিটে বর্তমানে সৌদি আরামকো আইপিওর মাধ্যমে প্রায় $26 বিলিয়ন তহবিল সংগ্রহের রেকর্ড করেছে। মাস্কের প্রতিষ্ঠান জুনের 12 তারিখে বাজারে কার্যক্রম শুরু করলে এই রেকর্ড ভেঙে যাবে। সামনের সপ্তাহে স্পেসএক্স পুঁজিবাজারে আসলে এর প্রতিষ্ঠাতা ইলন মাস্ক প্রথম ট্রিলিয়নিয়ার হিসেবে ইতিহাস গড়বে। বর্তমানে তার সম্পদের পরিমাণ $826 বিলিয়ন। রোকসানা রিমি, স্টার নিউজ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। এর আগে তিনি পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গেও বৈঠক করেন। 3 থেকে আগামী 7 জুন পর্যন্ত 5 দিনের সরকারি সফরে ভারতে অবস্থান করবেন রদ্রিগেজ। সফরে দুই দেশের সম্পর্ক জোরদারের পাশাপাশি জ্বালানি, বাণিজ্য, বিনিয়োগ, স্বাস্থ্যসেবা, ওষুধ শিল্প এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। জ্বালানি খাতে ভেনেজুয়েলার অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার ভারত। গত বছর মার্কিন শুল্ক নীতির কারণে ভেনেজুয়েলার তেল আমদানি বন্ধ করেছিল নয়াদিল্লি। তবে ফেব্রুয়ারিতে ওয়াশিংটন কারাকাস সমঝোতার পর নিষেধাজ্ঞা শিথিল হলে আবারও ভেনেজুয়েলার তেল কেনা শুরু করে ভারত। ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালীতে জ্বালানি সরবরাহ নিয়ে সংকট তৈরি হওয়ায় বিকল্প উৎস হিসেবে ভেনেজুয়েলার সঙ্গে জ্বালানি সহযোগিতা বাড়াতে আগ্রহী ভারত। ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। এ বৈঠকে ভারত ভেনেজুয়েলা সম্পর্কের সামগ্রিক বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। পাশাপাশি জ্বালানি, বাণিজ্য, বিনিয়োগ, ঔষধ শিল্প, স্বাস্থ্যসেবা, পরিবহন এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে সহযোগিতা আরও সম্প্রসারণের সম্ভাব্য পথগুলো খতিয়ে দেখা হবে। এই ছিল আজকের স্টার বিস্টুডে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।